রাইটিং টাস্ক টুতে আমাদের হচ্ছে এসে। রাইটিং টাস্ক ওয়ান হচ্ছে রিপোর্ট রাইটিং, যারা একাডেমিক। জিটিতে আছে লেটার রাইটিং, এটা ওই যে আমরা এসএসসি ইন্টারে যে লেটার লিখছি ওই লেটারগুলাই জাস্ট। আর একাডেমিকে হচ্ছে ওই যে রিপোর্ট রাইটিং, আমরা পাই চার্ট, গ্রাফ চার্ট এগুলা থাকে না, ওইগুলা দেখে দেখে কথায় প্রকাশ করা, ওটা চিত্র আকারে থাকে, ওটা আমাদেরকে কথায় প্রকাশ করতে হচ্ছে রাইটিং টাস্ক ওয়ান। ওটা আমরা পরে দেখব, ওটা অনেক ইজি। টাস্ক টুতে একটু প্রবলেম হয় আমাদের, টাস্ক টুটা আমরা আগে দেখব। আচ্ছা, তো টাস্ক টুটা হচ্ছে কয়েক ধরনের এসে থাকে, যদিও ঘোরায় ফেরায় সব এসে একই। যদি কেউ লিখতে পারে একবার, একটা যদি বুঝতে পারে তাহলে সবগুলাই সে লিখতে পারবে, সেম সিস্টেম। তো এই জন্যে প্রথমটা অনেক বেশি ভালো করে বোঝা দরকার, অনেক বেশি ফোকাস দেওয়া দরকার। এই প্রথমটা আমি সময়ও দেই বেশি, পরেরগুলোতে আর বেশি সময় থাকে না। প্রথমটার জন্য 2 দিন 3টা, প্রথমটার জন্য 3টা ক্লাস পর্যন্ত হয়। আর এর পরের গুলার জন্য এক একটা ক্লাস হয় মাত্র, এক একটার জন্য এক একটা ক্লাস। তো প্রথমটায় আমি 3টা ক্লাস নেই নর্মালি, যাতে করে লেখার সুযোগ পান আপনারা, যাতে করে টাইম পান। তো কয়েক ধরনের এসে থাকে। নাম্বার ওয়ান হচ্ছে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি এসে থাকে। নাম্বার টু হচ্ছে বোথ ভিউ ডিসকাস এসে থাকে। নাম্বার থ্রি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে থাকে। নাম্বার ফোর প্রবলেম সলিউশন এসে থাকে। এই হচ্ছে 4টা এসে। এই 4টা এসেই মূলত আসে। মূলত প্রথম 3টা অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি, বোথ ভিউ ডিসকাস, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, মূলত এই 3 ধরনের এসে আসে। আর প্রবলেম সলিউশন খুব কম আসে। এই জন্যে কেউ যদি প্রথম ড্যাগ্রি ডিজ্যাগ্রি এসেটা খুব ভালো করে বুঝে, তাহলে বাকি সবগুলা সে এমনি একাই লিখতে পারবে, খুব বেশি প্রবলেম হয় না। তো এই জন্য প্রথমটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বেশি গুরুত্ব দেওয়া হয়, প্রথমটার প্রতি ফোকাস বেশি রাখা হয়, টাইম বেশি দেওয়া হয়, লিখতে সময় দেওয়া হয়, প্র্যাকটিস করার জন্য অনেক সময় দেওয়া হয়। তো আমরা প্রথমে হচ্ছে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি করব, তবে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি করার পরে আমরা একটু রাইটিং এর মার্কিং ক্রাইটেরিয়া জানবো, যে রাইটিং আমি কিভাবে লিখবো, কি কি থাকলে আমাকে কিভাবে মার্কিং করবে, কোন জিনিসটা আমার বেশি ফোকাস দেওয়া দরকার, কোন জিনিসটা আমার কম ফোকাস দিতে হবে। যদিও আমরা এগুলা মানে ওইভাবে মেনটেন করি না বা টেক কেয়ার করি না, ওগুলো মাথার উপর দিয়ে চলে যায়, তারপরও আমার বোঝানো উচিত। আপনারা যারা একটু দুর্বল বা এরকম, তারা অনেকে এগুলা কেয়ারই করে না, বাট তারা এগুলা বুঝতেও চায় না কেন। আর লিখলে কোনো রকম 6 5.5 আসলে হয়, এত বুঝে কি হবে। তো আসলে জিনিসগুলা বোঝার আছে, বুঝলে একটু সুবিধা হয়, যদিও আমরা এত মেনটেন করতে পারি না অনেকেই। যেমন হচ্ছে মার্কিং হচ্ছে 4টা জিনিসের উপর রাইটিং। আপনি একটা এসে লিখলেন, ধরেন একটা এসে লিখলেন, 4টা বডি লিখলেন একটা এসেতে। তো এই 4টা বডিতে ধরেন ইন্ট্রোডাকশন, বডি ওয়ান, বডি টু, তারপরে কনক্লুশন, 4টা বডি লিখলেন। এখন এই 4টা বডিকে কিভাবে সেটাকে মার্কিং করা হবে, এটা ডিপেন্ড করে এই 4টা জিনিসের উপরে। নাম্বার ওয়ান টাস্ক রেসপন্স, নাম্বার টু কোহিরেন্স অ্যান্ড কোহেশন, নাম্বার থ্রি লেক্সিক্যাল রিসোর্স, নাম্বার থ্রি ফোর গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। এই 4টা জিনিস তারা দেখে আপনার এসের মধ্যে আছে কিনা। যেমন ধরেন আপনাকে একটা জবে নিবে, জবে নেওয়ার জন্য প্রথমে আপনাকে যখন ইন্টারভিউতে ডাকবে, সর্বপ্রথম হচ্ছে আপনার লুকিং দেখে, যে আপনি দেখতে কেমন, আপনার ফেস কেমন, আপনার মুখের হাসি আছে কিনা, বা এই ধরনের জিনিসগুলো প্রথমে। এটা হচ্ছে কি, ধরেন এটা হচ্ছে টাস্ক রেসপন্স, মানে হচ্ছে ফার্স্ট, এটা কি বলে, ফার্স্ট ভিউ বা ফার্স্ট সাইট। 2 নম্বর হচ্ছে কোহিয়ের অ্যান্ড কোহেশন, এরপর হচ্ছে কি করবে, আপনার সাথে কথা বলবে, ধরেন এখানে কথা বলা শুরু হইলো, কথা বললো। 3 নম্বরে হচ্ছে আপনাকে কিছু কোয়েশ্চেন, কিছু জ্ঞানমূলক কোয়েশ্চেন। প্রথমটা হচ্ছে, 2 নম্বর হচ্ছে ধরেন এই যে ইন্টারভিউ, মানে আপনার নাম পরিচয় এগুলা জানলো, কোথায় কি করছেন না করছেন, পড়াশোনা এগুলা। 3 নম্বরে লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে ধরেন আপনার ভিতরে এখন এডুকেশন রিলেটেড কি আছে। এই আনমিউট করেন নাই কেন, এই মিউট করেন নাই কেন, আনমিউট বলতেছি। তো লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে কি, যে আপনার জ্ঞানীয় পরিধি কেমন আপনার সেগুলা। আর গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি হচ্ছে ডিসিশন, এখন কি ডিসিশন নিবে ফাইনাল এরকম। সো এই সবগুলা দেখার পরে হচ্ছে ডিসিশন হয় যে আপনাকে কি মার্ক দিবে, বা আপনাকে তারা জব দিবে কিনা। এইটা যেরকম আমি বুঝলাম, ঠিক তেমনি করে একটা এসে কেউ আপনাকে এইভাবে মার্কিং করা হয়। একটা এসে কে এইভাবে, প্রথমে হচ্ছে টাস্ক রেসপন্স। টাস্ক রেসপন্স কি, টাস্ক
রেসপন্স, রেসপন্স মানে সাড়া দেওয়া, আর টাস্ক মানে কাজ, অর্থাৎ কাজ যা চাইছে সেগুলো আপনি করছেন কিনা। যেমন ধরেন এখানে একটা কোয়েশ্চেন আছে, যদি আমি এই কোয়েশ্চেনটা করাবো না, একটু পরে করাবো, পরের প্রশ্ন করাবো, জাস্ট এমনি দেখানোর জন্য বলতেছি। গভর্নমেন্ট শুড স্পেন্ড মোর মানি অন এডুকেশন দেন অন রিক্রিয়েশন অ্যান্ড স্পোর্টস। সরকারের উচিত টাকা খরচ করা শিক্ষার উপরে রিক্রিয়েশন এবং স্পোর্টসের থেকে বেশি। মোর বলছে মানে কি বেশি, মোর মানি অন এডুকেশন দেন রিক্রিয়েশন অ্যান্ড স্পোর্টস, স্পোর্টস এবং আনন্দ বিনোদনের থেকে শিক্ষার উপর সরকারের টাকা খরচ করা বেশি, টাকা খরচ করা উচিত বেশি। তো এই যে কথাটা বুঝছেন আপনি, এখন এই কথাটা অনুযায়ী আপনি এসে লেখছেন কিনা, অর্থাৎ আপনাকে যা বলছে তা আপনি ওখানে বলছে ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, তুমি কি এটার সাথে একমত নাকি একমত না, এই যে কথাগুলা বলছে। এখন এইটা হচ্ছে আপনাকে দেখাইতে হবে যে আপনি ওর কোশ্চেন অনুযায়ী অ্যান্সার করছেন কিনা। দিস ইজ কল্ড টাস্ক রেসপন্স, তার মানে আপনি ওর আহ, প্রশ্ন অনুযায়ী উত্তর করছেন কিনা, সেটা লিখছেন কিনা। নেক্সট, কোহিয়েরেন্স এন্ড কোহেশন। একটা এসেতে আমি একটু আগে দেখাইছি চারটা বডি, ধরেন ইন্ট্রোডাকশন, বডি ওয়ান, বডি টু, কনক্লুশন। প্রথম বডির সাথে দ্বিতীয় বডির সামঞ্জস্য আছে কিনা, দিস ইজ কল্ড কোহেশন। প্রথম বডির সাথে দ্বিতীয় বডির মিল আছে কিনা, আপনি প্রথম বডিতে যেসব আলোচনা করছেন দ্বিতীয় বডিতে কি ওই রিলেটেড আছে কিনা, বা প্রসঙ্গ চেঞ্জ হয়ে গেল কিনা। বলছে স্পোর্টস, রিক্রিয়েশন, এডুকেশন, এখন আপনি এর মধ্যে ধরেন কি ফিফা, ফুটবল, আরো অনেক ধরনের প্রসঙ্গ টসঙ্গ দিয়ে দিলেন, বা পড়াশোনার বাইরে কিছু একটা দিয়ে দিলেন, এরকম কিছু আছে কিনা, প্রসঙ্গের বাইরে চলে গেল কিনা, এটার সাথে সামঞ্জস্য রাখাটাই হচ্ছে কোহিয়েরেন্স। এবার আসেন কোহেশন। আর কোহিয়েরেন্স কি? কোহিয়েরেন্স হচ্ছে লজিক, আপনার কথায় লজিক আছে কিনা। আপনি যে ধরেন প্রথমে একটা কথা বললেন, সেটার এক্সাম্পল দিছেন, একটা যুক্তি দেখাইছেন, এরকম যুক্তি আছে কিনা, লজিক আছে কিনা, সেটা হচ্ছে কোহিয়েরেন্স। তো তার মানে কোহিরেন্স এন্ড কোহেশন মানে হচ্ছে সামঞ্জস্যতা বা লজিক জিনিসটা আছে কিনা, একটার সাথে আরেকটা সংযুক্ত কিনা, আপনি উপরের লাইনের সাথে নিচের লাইনের যৌক্তিক উদাহরণ দিছেন কিনা। লেক্সিক্যাল রিসোর্স, ভোকাবুলারি, আপনি যে রিলেটেড কথা বলতেছেন ভোকাব গুলা কি ওই রিলেটেড ইউজ করতেছেন কিনা। আপনি লিখতেছেন স্পোর্টস রিলেটেড এখন, আর ভোকাব গুলা ইউজ করতেছেন পড়াশোনা রিলেটেড, তাহলে তো হইলো না। সো পড়াশোনার ভোকাব গুলা থাকবে হচ্ছে যে রিলেটেড আপনি লিখতেছেন ওই রিলেটেড ভোকাব গুলা লিখতে হবে। এরপর হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, গ্রামারটা ঠিক আছে কিনা, স্পেলিং ঠিক আছে কিনা, সিঙ্গুলার প্লুরাল ঠিক আছে কিনা। তারপরে হচ্ছে কি বলো এটাকে, আম, আরে এটা কি বলে, ধরেন স্ট্রাকচার ঠিক আছে কিনা, যে আপনি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ভ্যারিয়েশন আছে কিনা, প্যাসিভ আছে কিনা, প্যাসিভ কিরকম লিখছেন, প্যাসিভ ঠিক আছে কিনা, এগুলো আছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। এই চারটা পার্টের উপর ডিপেন্ড করে আপনাকে মার্ক দেওয়া হবে যে আপনি কত পাবেন। এখন এই চারটা, ধরেন আপনি যদি এটাকে 25% ধরেন, এটা 25%, এটা 25%, এটা 25%, তাহলে টোটাল 100%। এখন আপনি এই টোটাল 100 ধরেন আপনি টাস্ক রেসপন্স ঠিক মতো লাগছেন, তাহলে এটা 25% মার্কই পেয়ে গেলেন। কোহেরেন্স এন্ড কোহেশনে আপনার সমস্যা, আপনি এটাতে মাত্র 10% পাইছেন, কারণ এটা তো অনেক ভুল আছে। লেক্সিক্যাল রিসোর্সও মোটামুটি লেখছেন আপনি, এটাতে ধরেন 15% পাইছেন। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি মোটামুটি হয়েছে, এটাতে 15% পাইছেন। এখন এই 20 তাহলে এখানে কত, 25, 15, 40, 65, 75, তার মানে 75 ভাগ মার্ক আপনি ঠিক মতো আনতে পারছেন। তাহলে এই 75%-এ 9-এর ভাগ, তাহলে 9 দিয়ে 9, টোটাল মার্ক কত, 9। এখন এই 9-এ 75% হইলে কত, 4/3 ভাগ। তাহলে এখন 9.5-কে 4/3 ভাগ করলে যা হয় তাই পাবেন আপনি। আর 9-কে যদি 4 ভাগ করেন তাহলে কত হয়, 9-কে 4 ভাগ করলে হচ্ছে 2.5 হয়, না, 2.25 হয়। 9-কে 4 ভাগ করলে 2.25, তো আপনি পাইছেন 4/3 ভাগ, তাহলে এর সাথে আবার গুণ দিবেন 3, তাহলে কত হয়, 3 × 2 = 6, তাহলে 6.5 এর মতো আসবে, তাহলে আপনি 6.5 পেয়ে গেছেন। তো এইভাবে হচ্ছে মার্কিং করা হয়।
এখন এই টাচ রেসপন্স কি এখানে বলা আছে, কোহেরেন্স এন্ড কোহেশন কি এই যে এখানে বলা আছে, লেক্সিক্যাল রিসোর্স কি এখানে বলা আছে, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি কি এখানে বলা আছে। এগুলো নিজেরা নিজেরা পড়বেন। আমি এখানে যা আছে তা সব আমি বাংলায় বলে দিছি, এখন আপনারা ইংলিশে দেখবেন। এটা সুন্দর করে দেখলে বুঝে যাবেন। এই হচ্ছে আইএলটিএস এর রাইটিং এর মার্কিং ক্রাইটেরিয়া। এখন একটা এসে লিখতে হলে আমাদেরকে চারটা বডি আকারে অ্যাটলিস্ট লিখতে হয়। অর্গানাইজেশন সুন্দর থাকতে হবে, অর্গানাইজেশন যদি সুন্দর না হয় তাহলে মার্ক দিতে চায় না। তো আমরা যে লিখি এসের অর্গানাইজেশন আমাদেরকে ঠিক রাখতে হবে। তো অর্গানাইজেশন জিনিসটা কি, যেমন প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিলেন এসের জন্য, তারপরে একটা বডি 1 দিলেন, এরপরে বডি 2 দিলেন, তারপরে একটা কনক্লুশন দিলেন। সো এই যে চারটা জিনিস, এই চারটা জিনিস হচ্ছে একটা ফুল এসে। এই চারটা জিনিস যখন আপনি সুন্দর করে লিখবেন, এই যে এখানে দেখেন সুন্দর করে যখন লিখছে তখন এই যে এটা ইন্ট্রোডাকশন, বডি 1, বডি 2, কনক্লুশন। এখন কত দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে এটা এসে। এইভাবে যখন সুন্দর করে লিখবেন এইটাকে বলা হয় অর্গানাইজেশন। তো অর্গানাইজেশনটা সুন্দর হইতে হবে। এই যে সেই আমরা এই ধারায় লিখবো, প্রথমে ইন্ট্রোডাকশন লিখবো, পরে বডি 1 লিখবো, বডি 2 লিখবো, এরপরে কনক্লুশন লিখবো। তো আমরা আজকে শুধুমাত্র ইন্ট্রোডাকশন শিখবো। আমাদের আজকের ক্লাসটা অনলি ফর ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন কিভাবে সুন্দর করা যায়, একটা কথা আছে না, যে যা দেখতে সুন্দর তা খেতেও সুন্দর, বা এরকম কিছু একটা। যাই আসুক, বা যেটা একটা ভালোবাসার কাহিনী আছে না, লাভ এট ফার্স্ট সাইট। The ওরে, first impression is the best impression. হ্যাঁ, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন, লাভ এট ফার্স্ট সাইট। তো এরকম যেগুলা আছে, প্রথম দেখায় এই যে যারা প্রেমে পড়ে যান, তো কেন প্রেমে পড়েন? ভালো লাগছে, বাহ্যিক চেহারা সুন্দর, এই জন্যই তো প্রথম দেখায় প্রেমে পড়ে গেছেন। প্রথম দেখায় তো আর মানুষ ভিতরের জিনিস দেখে না, সব বাহ্যিক জিনিস। তো বাহ্যিক জিনিস দেখে যদি আমাদের ভালো লেগে যায়, তখনই তো আমরা লাইন আগাইতে থাকি। তো জিনিসটা হচ্ছে এখানে এরকম, আপনার প্রথম যে ইমপ্রেশনটা, আপনি যখন ইন্ট্রোডাকশন লিখছেন, ইন্ট্রোডাকশনের ইমপ্রেশনটা অনেক ম্যাটার করে আবার করে না, ম্যাটার করে আবার করে না। ম্যাটার করে কি, ওরা পুরা এসেটাই পড়ে। তারপরও প্রথম ইমপ্রেশনটা যদি ভালো থাকে, আপনার এটা লেখা দেখে যদি পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই পরের গুলাও সে গেস করে নেয় এবং ভালো ফিল আসে, যদিও মিস্টেক থাকতে পারে, দ্যাট ডাজেন্ট ম্যাটার। বাট প্রথমে যে ভালো লেখছেন, ভালো সুন্দর দিয়ে একটা সুন্দর ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করছেন, এটা খুব ভালো, মানে কি বলেন, একটা স্ট্র্যাটেজি বা ভালো কিছু। যাই হোক, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন, এটা অলওয়েজ রাইট। তো ইন্ট্রোডাকশন আমরা লিখবো, তা কোনো কিছুর একটা ইন্ট্রোডাকশন লিখতে হলে আমরা কি দিয়ে শুরু করব, কি দিয়ে শেষ করব, আমাদের মাথায় একটা প্যানিকড হয়ে যায়। আর আপনাদের তো যে অবস্থা, তাতে তো আপনারা আগেই বেহুশ হয়ে চিৎকাইতে হয়ে পড়ে থাকবেন রাস্তায় এখানে সেখানে, কারণ আপনারা এত বেশি কনফিউশন হয়ে যান। কনফিউশনের ঠেলায় আপনাদের মনে করেন যে মেডিকেলের ডাক্তাররা রোগী হয়ে যাবো দেখে আপনাদের। সো কনফিউশন দূর করার জন্য একটা স্ট্র্যাটেজি আমরা ফলো করি, সেটা হচ্ছে এই যে 3টা লাইন আছে, এই 3টা লাইন যেখান থেকে এসে আসুক না কেন, আপনার কনফিউশন হওয়ার কোনো কারণ নাই, প্যানিকড হওয়ার কোনো কারণ নাই, কারণ আপনি অ্যান্সার মুখস্থ করে গেছেন। মুখস্থ করে গেছেন, জাস্ট বসাই দিবেন, শেষ। সিম্পল, টেমপ্লেট না, আবার টেমপ্লেটের মতো কিছুটা টেমপ্লেট, কিছুটা বানায়া, কিছুটা নিজের থেকে আসবে, কিছুটা টেমপ্লেট আকারে আসবে। সো এরকম হচ্ছে আমার ফরম্যাট পুরোটা টেমপ্লেট না। টেমপ্লেট যদি কেউ খুঁজেন তাহলে বাংলা আইএলটিএস এর ওয়েবসাইটে যেতে পারেন, ওদের ওইখানে টেমপ্লেট দেওয়া আছে, ওইটা ফলো করতে পারেন। আমি টেমপ্লেট পড়াই না, আমারটা হচ্ছে টেমপ্লেট প্লাস ওন ক্রিয়েটিভিটি, ওন স্টাইল। কিছু টেমপ্লেট থাকবে, কিছু নিজের লাগাইতে হবে, সেরকম। তো এখন আমি যে আপনাদেরকে ধরেন, এসে আপনি হলে গেছেন, হলে গিয়ে এসে লেখার সময় এখন বাবা শুরু করে দিচ্ছেন, প্যানিক হয়ে গেছেন, কি দিয়ে শুরু করব, কেমনে স্টার্ট করবো, কোন লাইন দিয়ে লিখবো, আর এটা কি দিয়ে শুরু, এটা তো দেখি নাই আগে, এর আগে তো কোনোদিন পড়ি নাই এরকম, কেমনে কি করবো, মাথায় নষ্ট, 20 মিনিট গেছে গা। সো এই প্যানিকদের ভয়ের থেকে, এই সমস্যা দূর থেকে, এই কনফিউশন থেকে বাঁচার জন্য অলওয়েজ আপনারা একটা স্ট্র্যাটেজি ফলো করবেন। কি এসে আসছে ডাজেন্ট ম্যাটার, এগ্রি ডিসএগ্রি আইছে, ওকে লেখা স্টার্ট, কি প্রশ্ন আইছে ডাজেন্ট ম্যাটার, দেখিও নাই, লেখা শুরু হয়ে যাবে। সিস্টেমটা হচ্ছে এরকম। আপনি শুধু দেখছেন কি এগ্রি ডিসএগ্রি আসছে কিনা,
যদি দেখেন অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি আসছে, কোশ্চেনও পড়ার দরকার নাই, একটা স্টার্ট করে দিবেন লেখা। কারণ আপনি জানেন যে কি দিয়ে শুরু করতে হবে, যা আসে আসুক, কোশ্চেন আগে লেখা শুরু করে নেই। তো এরকম একটা মেন্টালিটি ভাব চলে আসবে, তখন আর কি আর আপনার মনে হবে না যে আমি কি দিয়ে শুরু করব কি দিয়ে শেষ করব। কারণ আপনি জানেনই যে আপনার প্রথম লাইন কি হবে, অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি আসলে কি দিয়ে শুরু করতে হয় এটা আপনি জানেন। সো এরকম একটা সেট আপ আমরা নিয়ে আসছি, সেটা হচ্ছে কি ইন্ট্রোডাকশনে 3টা সেন্টেন্স থাকবে। যাই আসুক আপনি 3টা সেন্টেন্স লিখবেন যদি এসেটা অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি হয়। তো ধরেন আপনি 3টা সেন্টেন্সের প্রথম যে সেন্টেন্সটা সেটা হচ্ছে প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন। প্রথম যে সেন্টেন্সটা, সেই সেন্টেন্সটা হচ্ছে প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন। এখন ধরেন প্যারাফ্রেজ মানে কি, প্যারাফ্রেজ মানে অলরেডি আমি আপনাদেরকে পড়ায় আসছি আহ ইসে থেকে, কি বলে ওই was using a রিডিং এ, the রিডিং এ আমরা পড়ে আসছি, আপনাদেরকে পড়ানো হয়েছে। তো যাই হোক এটাতে দেখি, এই যে একটা আছে, দেখেন, most high level position in companies are filled by men, even though the workforce in many developed countries is more than 50% female. Companies should be required to allocate a certain percent of these positions to women. Do you agree or disagree? এখানে একটা কোশ্চেন আছে। আমরা প্যারাফ্রেজ মানে জানি যে প্যারাফ্রেজটা হচ্ছে কি মিনিং ঠিক থাকবে, জাস্ট ওইটাকে কি করব অন্য ওয়ার্ডে লেখা, অন্য স্ট্রাকচারে লেখা। যেমন ধরেন আই লাভ ইউ, এটা হচ্ছে কি একটা সেন্টেন্স, একে আপনি উল্টে বললেন আই লাইক ইউ, কি হয়েছে, সেন্টেন্সের একটা ওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে, এটাও এক ধরনের প্যারাফ্রেজ, কিন্তু এটা উইক প্যারাফ্রেজ। এখন আপনি এটাকে বললেন আই কান্ট লিভ উইদাউট ইউ, তাহলে কোনো ভালোবাসার কাহিনী এখানে নাই, কিন্তু আপনি অন্যভাবে বুঝাই দিচ্ছেন, দিস ইজ অ্যানাদার প্যারাফ্রেজ এন্ড দিস ইজ দ্য স্ট্রং প্যারাফ্রেজ। সো এই হলো 3 ধরনের প্যারাফ্রেজ। প্যারাফ্রেজ কয়েক ধরনের, তার ভিতরে যদি আপনি জাস্ট ওয়ার্ডটা চেঞ্জ করে দেন তাহলে সেটা হচ্ছে এক ধরনের প্যারাফ্রেজ, আবার আপনি পুরো স্ট্রাকচারই চেঞ্জ করে ফেলাইছেন, পুরো ভার্বটার সব চেঞ্জ করে লাইছেন, অন্য স্টাইলে বলছেন, সেটা হচ্ছে আর এক ধরনের প্যারাফ্রেজ। তো আপনি যেভাবেই করেন না কেন, আপনি যদি পুরো সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করতে না পারেন, ওয়ার্ড চেঞ্জ করেন, ওয়ার্ড চেঞ্জ করে প্যারাফ্রেজ করেন, নো প্রবলেম। বাট প্যারাফ্রেজ করতে হবে। প্যারাফ্রেজ করলে কি হবে, প্যারাফ্রেজ দ্বারা বোঝানো যায় যে তোমাদের কথা আমি বিভিন্ন আমার স্টাইলে আমি লিখতে পারি, অর্থাৎ আমার নিজের ক্রিয়েটিভিটি আছে যে আমি নিজের মতো করে বানায় তোমার কথা লিখতে পারি। সো এটাই হচ্ছে দেখানোর বিষয়, আর কিছুই না, জাস্ট এটাকে প্যারাফ্রেজ করে দেওয়া মানে যে আপনি ওর কথাটাকেই অন্যভাবে ঘুরায় বলে ওদেরকে বুঝাই দিচ্ছেন আর কি, সিস্টেমেই। সো প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন, তাহলে কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করতে হবে। তাই এখানে হচ্ছে কোয়েশ্চেনটা কি, কোয়েশ্চেনটা হচ্ছে মোস্ট হাই লেভেল পজিশন, বেশিরভাগ উচ্চ পদস্থীয় যে কি বলে কি বলে আর কি, উচ্চ পদস্থ যে, এটাই কি বলে আর কি, পজিশন, বাংলা কি উচ্চ পদস্থ, তো পদস্থই তো পজিশন, যে চাকরিগুলা আছে, উচ্চ পদস্থ যে চাকরিগুলা আছে কোম্পানিতে, আর ফিল্ড বাই মেন, উচ্চপদস্থ ম্যানেজার, জিএম, জিএম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সবগুলা, এগুলা দেখা যায় আর ফিল্ড বাই মেন, এগুলা বেশিরভাগই পুরুষের দ্বারা দখলিত বা দখলকৃত। ইভেন দো, এমনকি যদিও, দ্য ওয়ার্কফোর্স ইন মেনি ডেভেলপ কান্ট্রিজ, উন্নত মেনি বিশ্বের অনেক উন্নত কান্ট্রিগুলাতে, দ্য ওয়ার্কফোর্স জনশক্তি কি বলছে, দ্য ওয়ার্কফোর্স ইজ মোর দ্যান 50% ফিমেল, মানে কি, ইজ মোর দ্যান 50% ফিমেল মানে 50% থেকেও বেশি শুধুমাত্র মহিলারাই আছে। দিচ্ছেন, 50%-এর বেশি শুধুমাত্র মহিলারাই আছে, চিন্তা করতে পারেন। একটা কোম্পানিতে 100 জন লোক থাকলে তার যদি 10 জন যদি উচ্চপদস্থ কর্মকর্তা হয়, তার ভিতরে 8-9 জনই দেখা যায় পুরুষরা। যদিও ওই কোম্পানিতে পুরুষরা আছেই মাত্র 30-40 জন, বাকি 60 থেকে 70 জনই সব মহিলা, তারপরও ওই 30-40 জনের ভিতরেই সব পুরুষরাই সব বড় পদগুলা নিয়ে বসে আছে। তো এই হচ্ছে কোয়েশ্চেন। এখন কি বলছে, আপনার কাছে কি চাইছে, এটা তো জেনারেল একটা কথা বললো, কিন্তু আপনার কাছে কি চাইছে।
আপনার কাছে চাইছে কোম্পানিজ শুড বি রিকোয়ার্ড টু অ্যালোকেট, কোম্পানিজ শুড বি রিকোয়ার্ড টু অ্যালোকেট, অ্যালোকেট মানে বরাদ্দ করা, কোম্পানির হচ্ছে বরাদ্দ করা উচিত আ সার্টেন পার্সেন্টেজ অফ দিস পজিশনস, ওই যে হাই লেভেল পজিশনগুলা, কোম্পানির এই যে হাই লেভেল পজিশনগুলার কিছুটা পার্সেন্টেজ বরাদ্দ করে রাখা উচিত টু উইমেন, মহিলাদের জন্য। তো কোশ্চেন আপনার কাছে, আপনাকে বলছে যে সরকারের উচিত, কোম্পানির উচিত মহিলাদের জন্য কিছু নির্দিষ্ট সংখ্যক আসন, উচ্চপদস্থ পজিশন রেখে দেওয়া উচিত। ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? তুমি কি রাজি নাকি রাজি না? এখন কি বলেন, আপনারা কি রাজি মহিলাদের জন্য কি স্পেশাল পজিশনগুলো রেখে দেওয়া উচিত দুই চারটা? কি বলেন আপনারা? আপনি কি রাগি, রাজি নাকি রাজি না? ইয়েস অর নো? Yes. ইয়েস, আমরা রাজি। স্যার রাজের না আবার কি আছে স্যার, আমাদের গ্রুপেই তো মহিলারা বেশি আছেন মনে হচ্ছে। পুরুষরা কি বলেন, আমাদের ইয়েস অর নো? নো স্যার। পুরুষরা একটাও কিছু বলতেছে না। কি হইছে, আপনাকে মুখে তালা লাগাইছেন কি লেগা? স্যার আমি যদি বলি, আমাদের হচ্ছে বর্তমানে আমি যে জাস্ট অ্যাক্টিভ লেভেল জানতে 34 চাইছি, জন, আমি এর জাস্ট, ভিতরে হলো মেয়ে। আমি শুনেন, আমি জাস্ট জানতে চাইছি ইয়েস অর নো, কোনো ডেফিনেশন চাইনি এখানে। এটাই সবচেয়ে বড় সমস্যা। দিস ইজ ভেরি ব্যাড ফর আইএলটিএস রাইটিং। যা জানতে চাবে তাই বলবে, এক্সট্রা কোনো কথা বলা যাবে না। আমি বলছি ইয়েস অর নো। ইয়েস। Yes, sir. আর কেউ কি হইছে? সব কি মইরা ধুয়ে গেছে নাকি সব? কথা কয় না কি লেগা? স্যার নো স্যার। Agree, agree. Yes. ইয়েস, ইয়েস খায় স্যার। আসেন নাকি, নাকি গালে ব্যথা না দাঁতে ব্যথা? ইয়ে নো, ইয়েস আর নো কইতে ইয়েস স্যার। 14 বার রিকোয়েস্ট করা লাগে আপনাদের? আপাতত আইএলটিএস করার যোগ্যতা হয় নাই এখনো, কথা কন না। স্যার ডেফিনেটলি ইয়েস। আবার ডেফিনেটলি লাগাইছে। ঠিক আছে, ডেফিনেটলি ইয়েস, বাট আমি রাজি না, আমি নো। কারণ ক্রিয়েটিভিটি ফার্স্ট, নো প্রায়োরিটি, নো প্রায়োরিটি শুড বি গিভেন, ক্রিয়েটিভিটি ফার্স্ট। আমি অবশ্যই মহিলাদের বিরুদ্ধে না, আমি অবশ্যই মহিলাদের পক্ষে, তবে যার যার পজিশন ক্রিয়েট করে নাও। প্রায়োরিটি বেসড কাউকে দেয়া হলে সেটার গুরুত্ব কম থাকে। যেমন আমাদের সংরক্ষিত মহিলা আসনে যেসব এমপি হয়, আমরা তাদেরকে এমপি মনে করি না। আরে সংরক্ষণ আসনে দের, সো কেন এরকম? কিন্তু যে দেখেন আসনে সে নির্বাচিত হয়ে আসছে, যে তার প্রায়োরিটি 100-এ 100, কিন্তু যে সংরক্ষিত হয়ে আসতেছে তারে আমরা ওইভাবে প্রায়োরিটি দেই না, কারণ এ তো কোটায় কোঠায় হইছে। সো এই জন্যে প্রায়োরিটি জিনিসগুলা ওইগুলা খুব বেশি আমরা ই করি না আর কি, গুনি না। তো এই জন্য আমি মনে করি যদি তার যদি ক্রিয়েটিভিটি থাকে, তার যদি ওইরকম যোগ্যতা থাকে, তাহলে সে নিজেই উচ্চপদস্থ পর্যায়ে পজিশনে এমনি সে অটোমেটিক চলে আসবে আস্তে আস্তে ধাপে ধাপে। প্রায়োরিটি রাখার কোনো প্রয়োজন নাই। সেই জন্য নো, আদারওয়াইজ আম ওকে, নো প্রবলেম। এখন চলেন, তবে কিছু কিছু জিনিস আছে, মেটার আছে, যে মহিলারা ম্যাটার্নাল, ম্যাটার্নাল বিষয় বিভিন্ন জিনিস আছে, সেগুলোর জন্য তারা পিছিয়ে থাকে, সেটা আলাদা ব্যাপার। সেটার জন্য যে তাকে অন্যভাবে ছাড় দেওয়া উচিত, বা অন্যভাবে তাকে অ্যালাউ করা, তাকে তো আমি যতদূর জানি এখানে ব্রিটেনে বা আমেরিকা ইউরোপে যারা এভাবে মাতৃগর্ভ থাকে ম্যাটার্নাল, তাদের ওই দেখা যায় যে 8-9 মাস তাদের ছুটিই থাকে, 6-7 মাস অ্যাটলিস্ট, মিনিমাম 6-7 মাস তাদের ছুটি থাকে, এবং পেইড ছুটি 6-7 মাস সে পেইড, বাসায় বসে বসে বেতন পায় সে। সো তার তো, সে পাইতেইছে, তার প্রায়োরিটি তো তাকে দেওয়াই হইলো। তাকে তার বাচ্চা জন্মগ্রহণ করানোর জন্য তাকে পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট দিচ্ছে। এদেশে এরকম শান্তি আর খুবই মানে অসাধারণ। এবং প্যাটার্নাল ছুটিও দেওয়া হয়, প্যাটার্নাল এখন বাচ্চা ছোট, স্ত্রীকে দেখাশোনা করা লাগবে, স্ত্রীর গর্ভের সন্তান, পিতাও স্বামীও প্যাটার্নাল ছুটি পায়, এবং সেটা পেইড। 1 মাস 2 মাস প্যাটার্নাল ছুটি পাইতেছে, পেইড। দ্যাটস এনাফ। আর কত, আর কত সুবিধা দিবে কোম্পানি? কোম্পানি ঘরে বসায় টাকা দিতেছে, যদি এগুলা বাংলাদেশে সম্ভব না। বাংলাদেশে পাই যে সরকারি যারা চাকরি করে তারা কিছুটা পায়।
তাছাড়া কেউ পায় না। আর এই দেশে সবাই, এভরি কোম্পানি যে কোনো কোম্পানিতে জয়েন করলেই দিতে বাধ্য, দিতে হবে। সেটা সরকারি হোক বেসরকারি হোক, ডাজেন্ট ম্যাটার। ইটস আ রুলস অফ গভর্নমেন্ট, রুলস অফ দ্য কান্ট্রি। ওকে, তাহলে চলেন এবার আসেন হচ্ছে কি বলছে। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। আমরা এখান থেকে যেটা দেখলাম যে কোয়েশ্চেনটা প্রথমে ভালো করে বুঝতে হবে, মাস্ট কোয়েশ্চেন খুব ভালো করে বুঝতে হবে। কোয়েশ্চেন যদি বুঝতে পারি তাহলে আমরা সবাই অ্যান্সার করতে পারবো। আর কোয়েশ্চেন না বুঝলে কেউ অ্যান্সার করতে পারবো না, মানে ভুল অ্যান্সার করব, টাস্ক রেসপন্স ঠিক থাকবে না। এখন টাস্ক রেসপন্সের মধ্যে আরেকটা কথা আছে, 250 ওয়ার্ড। এটাও টাস্ক রেসপন্সের মধ্যে আমাদেরকে অবশ্যই 250 ওয়ার্ড লিখতে হবে, এর নিচে লেখা যাবে না। টার্গেট রাখা 270, 270 থেকে 80 টার্গেট রাখা। তাহলে 270 থেকে 80 টার্গেট রাখলে সেটা একদম খুব সুন্দর হয়। 250 ওয়ার্ড টার্গেট রাখলে কম হয়ে গেলেই বাস, কম হয়ে গেলে টাস্ক রেসপন্সকে কি করলো না, টাস্ক রেসপন্সকে ক্যারি করলো না বা টাস্ক রেসপন্স ফুলফিল হইলো না, তখন এটার জন্য কি পেনালাইজড হবে, মার্ক কাটবে। এই জন্য 270 থেকে 80 ওয়ার্ড অ্যাটলিস্ট টার্গেট রাখা। আবার অনেকে 350 উঠায় হেলায়, দরকার নাই ভাইয়া। যত বেশি অত বেশি লিখবেন, ভুল হবে তত বেশি মার্ক যাবে। এর জন্য 270 থেকে 80 টার্গেটটা বেস্ট এসে। 250 বলছে, 70 থেকে 80 বেস্ট। সেভাবে তো আমরা বুঝলাম, একটা এসে পড়লাম। এসেটা তাহলে কি বুঝলাম, যে মোস্ট হাই লেভেল পজিশনস ইন কোম্পানিজ আর ফিল্ড বাই মেন, ইভেন দো দ্য ওয়ার্কফোর্স ইন মেনি ডেভেলপড কান্ট্রিজ ইজ মোর দ্যান 50% ফিমেল। কোম্পানিতে বেশি 50 ভাগেরও বেশি মানুষ হচ্ছে ফিমেল, তারপরেও পুরুষরাই উচ্চপদস্থ পদগুলা ধরে আছে বেশি। So companies should be required to allocate a certain percent of these positions to women. কোম্পানির উচিত কিছু সিট বা উচ্চপদস্থ পজিশনগুলো কিছু বরাদ্দ করে রাখা উচিত মহিলাদের জন্য। ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি? তুমি কি রাজি? যদি আমি রাজি হই, ইয়েস, তাহলে যুক্তি দেখাবেন কেন রাজি। যদি আপনি রাজি না হন, যদি ডিসঅ্যাগ্রি হন, তাহলেও আপনি যুক্তি দেখাবেন যে কেন আপনি ডিসঅ্যাগ্রি। একটু পরে আসতেছি, কোয়েশ্চেন আবারও করব। এবার আসেন, এবার হচ্ছে এখানে যে জিনিসটা আমাদের দেখা দরকার সেটা হচ্ছে প্যারাফ্রেজ। আমাদেরকে এখানে কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করা লাগবে। টাইম ইজ অলমোস্ট আউট। 1 সেকেন্ডের মধ্যে লিংক চলে যাচ্ছে, সবাই আবার জয়েন করে ফেলেন।